আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আশা করি যে যেখানে আছো আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে সামাজিক বিজ্ঞানের ক্লাসে স্বাগত জানাচ্ছি। গতদিন আমরা আমাদের বাংলাদেশের সংবিধানের বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের যে ভূমিকার বিষয়টি রয়েছে সেইটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা মানুষের ক্ষেত্রে জানি যে মানুষ এককভাবে বসবাস করতে পারে না বা একাকী বসবাস করতে পারে না। অর্থাৎ মানুষ যে সমাজবদ্ধ জীব, তার প্রধান কারণ হচ্ছে যে একজন মানুষের জীবনে যত রকমের চাহিদা রয়েছে সেগুলো সে এককভাবে পূরণ করতে পারে না, বিধায় সে সমাজে বসবাস করে। অর্থাৎ একজন মানুষ অন্য মানুষের উপরে বিভিন্ন কারণে নির্ভরশীল। ঠিক একইভাবে আন্তর্জাতিক অঙ্গনে একটি রাষ্ট্র টিকে থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের উপরে নির্ভরশীল। এই হিসেবে সকল রাষ্ট্রকেই একে অন্যের সহযোগিতা নিয়ে প্রতিনিয়ত চলতে হয়। সুতরাং আন্তর্জাতিক অঙ্গনে আমরা যে বিভিন্ন সংস্থার অস্তিত্ব দেখি, এটি মূলত তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা দেখতে পাই। অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে রাষ্ট্রগুলো একে অন্যের সাথে সম্পর্কিত অবস্থায় থাকে। আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকার বিষয়ে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু এর ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরবো যে আসলে জাতিসংঘর জন্মটা কেন হলো। উনিশশো সালে মূলত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, যা 1918 সাল পর্যন্ত হয়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার অংশ হিসেবে 1920 সালে একটি সংস্থা গড়ে তোলা হয়, যার নাম ছিল লিগ অফ নেশনস। তার মানে প্রথম বিশ্বযুদ্ধে যে ধ্বংসযজ্ঞ, সেটার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে এরকম ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এরই অংশ হিসেবে 1920 সালে লিগ অফ নেশনস নামে এই সংস্থাটি গড়ে তোলা হয়েছিল। তা আসলে যে উদ্দেশ্যে এই সংস্থাটি গড়ে তোলা হয়েছিল, বাস্তবিক পক্ষে এটি যে সফল হয়নি তার উদাহরণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে লিগ অফ নেশনস যে উদ্দেশ্যে গঠন করা হয়েছিল সেইটা আসলে কার্যকর হয়নি।
এখন প্রথম বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির তুলনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল বহু গুণে বেশি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত হয়েছিল, এই ঘটনার মধ্য দিয়ে মানুষজন এটুকু উপলব্ধি করেছিল যে শুধুমাত্র নামে মাত্র একটা সংস্থা থাকলো, কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলো না, এরকম সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয়। তাহলে অবশ্যই আন্তর্জাতিক অঙ্গনে সংস্থা থাকতে হবে, কার্যকর সংস্থা। এরই ধারাবাহিকতায় 1945 সালের 24 অক্টোবর 51টি রাষ্ট্রের সমন্বয়ে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘের জন্ম, যা এখন পর্যন্ত শান্তির জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তো জাতিসংঘ মূলত একটি বৃহৎ আন্তর্জাতিক কল্যাণমূলক সংগঠন। সমাজের প্রতিটি মানুষ যেমন একজন অন্যজনের উপর নির্ভরশীল, ঠিক তেমনি বিশ্বের রাষ্ট্রগুলো বিভিন্নভাবে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভরশীল, যেমনটা আমরা উল্লেখ করলাম। তো এইটা আমরা বলতে পারি যে জাতিসংঘটা আসলে কিভাবে গঠিত হয়েছে তারই একটি খুব সংক্ষিপ্ত আমরা বিবরণ দিলাম। এখন জাতিসংঘের মূলত 6টি প্রধান শাখা রয়েছে, যে 6টি প্রধান শাখার মাধ্যমে জাতিসংঘ তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেগুলো পূরণে অবিরাম কাজ করে যায়। এই 6টি শাখার মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট। এই 6টি প্রধান শাখার মাধ্যমে জাতিসংঘ তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করে। আমরা এই 6টি শাখার বিবরণে যাওয়ার আগে জাতিসংঘের প্রধান কার্যাবলীগুলো একটু উল্লেখ করতে চাই। জাস্ট ওইগুলো আমরা একটু উল্লেখ করছি। জাতিসংঘের প্রধান কার্যাবলীর মধ্যে রয়েছে নির্বাচনমূলক কার্যাবলী, এর মধ্যে রয়েছে আর্থিক এবং বাজেট সংক্রান্ত কার্যাবলী, প্রতিবেদনের মতো কার্যাবলী, আন্তর্জাতিক নিরাপত্তা শান্তি বিধানমূলক কার্যাবলী, সহযোগিতা সংস্থা গঠন, ঐক্য প্রতিষ্ঠার কার্যাবলী, সনদ সংশোধন কার্যাবলী, বিশ্ব মতামত প্রকাশের কার্যাবলী, অতি সংক্রান্ত কার্যাবলী, মানবাধিকার সংরক্ষণমূলক কার্যাবলী, এরকম কার্যাবলী রয়েছে। আমরা জাতিসংঘের যে প্রধান 6টি শাখার কথা বললাম, এর পাশাপাশি কিন্তু জাতিসংঘের অসংখ্য সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে। ইউনিসেফ রয়েছে, ইউনেস্কো রয়েছে, WHO রয়েছে, FAO রয়েছে, IMF রয়েছে, এরকম আরো অসংখ্য সহযোগী সংগঠন রয়েছে। তবে প্রধান শাখা হিসেবে এই 6টি শাখার কথা আমরা উল্লেখ করতে পারি। তো সাধারণ পরিষদ মূলত এটি হচ্ছে জাতিসংঘের সার্বজনীন একটি জায়গা, যদি আমরা খুব সাধারণ কথাই বলার চেষ্টা করি। অর্থাৎ এটি জাতিসংঘের আইনসভা স্বরূপ, আয়তন এবং মর্যাদার দিক দিয়ে সকল রাষ্ট্রে সমান। মূলত এই নীতিটির উপরে এই পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। জাতিসংঘের যতগুলো রাষ্ট্র রয়েছে সব রাষ্ট্রে কিন্তু সাধারণ পরিষদের সদস্য, এবং বছরে প্রতি সেপ্টেম্বর মাসে এর নিয়মিত অধিবেশন বসে, অর্থাৎ সাধারণ পরিষদের কথা আমরা যেটি বলছি। তবে জরুরি প্রয়োজনে একাধিক অধিবেশনও বসতে পারে, এখানে কোনো প্রবলেম নেই। যদি প্রয়োজন হয় তাহলে একাধিক অধিবেশনও হতে পারে। প্রত্যেক সদস্য রাষ্ট্র
মূলত এই অধিবেশনে সর্বাধিক 5 জন প্রতিনিধি প্রেরণ করতে পারে, কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রই একটি মাত্র ভোট দিতে পারবে। অর্থাৎ সদস্য 5 জন প্রেরণ করতে পারবে, কিন্তু ভোট দিতে পারবে একটি। তো সাধারণ পরিষদ মূলত যে কাজগুলো করে তার মধ্যে হচ্ছে বিশ্ব মতামত প্রকাশ, সহযোগিতা সংক্রান্ত, আইন সংক্রান্ত, সদস্য গ্রহণ কিংবা বহিষ্কার সংক্রান্ত, তত্ত্বাবধানমূলক, সম্প্রীতি ও বন্ধুত্ব রক্ষা, বাজেট প্রণয়ন, নির্বাচন সংক্রান্ত এইরকম কাজগুলো মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে আমরা দেখতে পাই। আর দ্বিতীয় যে বিষয়টি এখানে, অর্থাৎ দ্বিতীয় যে শাখাটির কথা, সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদ। তো এইটি মূলত জাতিসংঘের শাসন বিভাগের মতো। মূলত জাতিসংঘের রাষ্ট্রগুলো, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে 15টি রাষ্ট্র নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত। এই 15টি রাষ্ট্রের মধ্যে 5টি হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্স। আর 10টি হচ্ছে অস্থায়ী সদস্য রাষ্ট্র। যে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলো প্রতি 2 বছর পর পর মূলত সাধারণ পরিষদের মাধ্যমে নিযুক্ত হয়। নিরাপত্তা পরিষদের যে সভাগুলো হয়, সেখানে এই 15 জন সদস্যের বাইরে অন্য কেউ উপস্থিত থাকে না। তাই প্রত্যেকেরই একটি করে ভোট আছে সদস্য রাষ্ট্রগুলোর। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে এর কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের বিরোধিতাকে ভেটো বলে। আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব পরিচিত একটি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এটি থাকে, যে ভেটো কি বা কাকে বলে। আসলে এই যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, যে শাখাটির কথা আমরা বলছি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের, অর্থাৎ নিরাপত্তা পরিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এর যে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের বিরোধিতাকে ভেটো বলা হয়। নিরাপত্তা পরিষদের কাজগুলো আসলে কিরকম? নিরাপত্তা পরিষদের কাজ হচ্ছে বিশ্ব শান্তি রক্ষা করা, সামরিক সংক্রান্ত, অর্থনৈতিক অবরোধ, অছিগিরি সংক্রান্ত, পরিকল্পনা প্রণয়ন, বার্ষিক কার্য বিবরণী পেশ এবং নিয়োগ সংক্রান্ত। আমরা আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে যখন কোনো কাজ পরিচালিত হতে দেখি, তখন সাধারণত আমরা সরাসরি সেখানে অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত কাজগুলো খুব সহজেই দেখতে পাই বা বুঝতে পারি। তো মূলত যেহেতু আমরা বললাম যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদটি আসলে শাসন বিভাগের, রাষ্ট্রের শাসন বিভাগের সাথে তুলনা করা হয়েছে, কাজেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আমরা এই নিরাপত্তা পরিষদের কাজের অংশ হিসেবে দেখতে পাই। তৃতীয় যে শাখাটি রয়েছে, সেটি হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সংক্রান্ত। তো এইখানে মূলত অর্থনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতা বা অগ্রগতির মাধ্যমে এই জাতিসংঘ আন্তর্জাতিক অঙ্গনে মূলত সকল রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করে থাকে। একটি বিষয় হচ্ছে যে প্রত্যেক রাষ্ট্র অর্থনৈতিক বা সামাজিক মানদণ্ডে
একই রকম অবস্থানে থাকে না। অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে কোনো রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হতে পারে, আবার অর্থনৈতিক দিক দিয়ে কোনো রাষ্ট্র তুলনামূলক দুর্বল হতে পারে। আসলে অর্থনৈতিক শক্তি সামর্থ্যই অনেক ক্ষেত্রে যেমন মানুষের সামাজিক অবস্থান নির্ধারণ করে দেয়, ঠিক তেমনি ভাবেই অর্থনৈতিক শক্তি সামর্থ্যের উপরে নির্ভর করে আন্তর্জাতিক অঙ্গনে এই রাষ্ট্রগুলোর অবস্থানও নির্ভর করে। সেই ক্ষেত্রে তুলনামূলক যে রাষ্ট্রগুলোর অর্থনৈতিক শক্তি সামর্থ্য তুলনামূলক কম, তাদেরকে এই অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক সাহায্য সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ কাজ করে। অর্থাৎ জনকল্যাণমূলক সমস্ত কাজই কিন্তু এই পরিষদের আওতায় আসে। সাহায্য হতে পারে পুনর্গঠন, অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক বাণিজ্য, কৃষি, খাদ্যনীতি, যাতায়াতের বিষয় অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে, এরকম কাজগুলো এই পরিষদের আওতায় আসে। পাশাপাশি মানবাধিকার পালনের ও সকলের মৌলিক অধিকার উন্নয়নের জন্য এই পরিষদের সুপারিশ করার রাইট রয়েছে বা অধিকার রয়েছে। এরপরের শাখাটি হচ্ছে ওসি পরিষদ। ওসি পরিষদ জাতিসংঘের এরকম একটি শাখা। এই পরিষদের কাজ হচ্ছে পৃথিবীতে এরকম কিছু অঞ্চল রয়েছে যেগুলোকে আলাদা অঞ্চল হিসেবে আমরা জানি, অর্থাৎ এই অঞ্চলগুলোর পৃথক অস্তিত্ব রয়েছে কিন্তু সার্বভৌমত্ব নেই, এবং অন্য রাষ্ট্রের দ্বারা এইটা নিয়ন্ত্রিত বা এই অঞ্চলটা পরিচালিত হয়। এরকম যে অঞ্চলগুলো রয়েছে না, পরের স্লাইডে আমি এখনো ওই প্রথম স্লাইডে আছে, আমি স্লাইড চেঞ্জ করিনি, যেহেতু আমরা প্রথম 6টি অংশের বিবরণ দিচ্ছি। আমাদের যে পেজে আমরা আছি এখানে 6টি অংশের বিবরণ দেওয়ার পরে আমরা পেজ চেঞ্জ করব। সেই ক্ষেত্রে পরের স্লাইড দেখা যাচ্ছে না, আমরা আসলে পরের স্লাইড এখন পর্যন্ত যাইনি। আমরা এটা বলছিলাম যে 4 নাম্বার যে পরিষদটি ওসি পরিষদ, অর্থাৎ যে এলাকাগুলো আলাদা এলাকা হিসেবে আমরা জানছি কিন্তু এগুলোর সার্বভৌমত্ব নেই, ঠিক এরকম অঞ্চলগুলো দেখাশোনা বা পরিচালনার দায়িত্ব জাতিসংঘের যে শাখা করে থাকে তাকে আমরা ওসি পরিষদ বলতে পারি। অর্থাৎ ওসি পরিষদ ওসি এলাকার শাসক, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্যদেরকে নিয়ে গঠিত হয়। এই পরিষদের মোট সদস্য সংখ্যা থাকে 6টি। তো মূলত ওসি এলাকার উন্নতি সাধন বা স্বায়ত্তশাসনের উপযোগী করে তোলাই হচ্ছে এর লক্ষ্য বা উদ্দেশ্য। এর পরের ভাগটি হচ্ছে আন্তর্জাতিক আদালত। আদালত এই সম্পর্কে তো আমাদের প্রাথমিক একটু ধারণা হয়তো বা সবারই রয়েছে। আদালত বলতে আমরা বুঝি যেখানে বা যার মাধ্যমে অমীমাংসিত কোনো বিষয়ের সমাধান দেয়া হয়, এই তো আমরা আদালত বুঝি, তাই না? এখন কোন একটি বিষয়ে যখন দুইটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব থাকে বা এইটির একটি সুষ্ঠু সমাধানের প্রয়োজন আমরা অনুভব করি, তখন আমরা আদালতের শরণাপন্ন হই এবং আমরা জানি যে আদালত থেকে যে রায় দেয়া হবে সেইটি যে কোনো একজনের পক্ষে যাবে এবং
যার পক্ষে যাবে কিংবা যার বিপক্ষে যাবে, উভয় পক্ষই কিন্তু এই আদালতের রায়টি মেনে নিতে বাধ্য থাকেন। তো এরকম একটি বিষয় হয়তো বা আমরা আদালত হিসেবে জানি, দেখি বা বুঝি খুব সাধারণ অর্থে। তো মূলত এই কথাটাকে আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিস্থাপন করি, সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক আদালতের কনসেপ্টটা বুঝতে পারবো। অর্থাৎ জাতিসংঘের যে বিচার বিভাগ রয়েছে সেটাকে আমরা আন্তর্জাতিক আদালত বলতে পারি। তো সাধারণত বিশ্বের 15 জন বিচারপতি নিয়ে এইটি গঠিত হয় এবং আন্তর্জাতিক আদালতের অবস্থান রয়েছে নেদারল্যান্ডসের হেগ শহরে। তো মূলত আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জাতিসংঘের বিভিন্ন শাখা উপশাখাকে আইনগত প্রশ্ন বিষয়ে উপদেশ প্রদান করাই হচ্ছে এই সংস্থার কাজ। এই যে আমরা বললাম যে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা, দেখা যায় আমরা যেমন আমাদের সামাজিক জীবনের ক্ষেত্রে বললাম যে আমাদের একজন মানুষের সাথে আরেকজন মানুষের বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে বা সংঘাত থাকতে পারে, অথবা দুইটা পক্ষের মধ্যে অমীমাংসিত অনেক বিষয় থাকতে পারে। ঠিক এরকম বিষয় কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখি। এই ক্ষেত্রে খুব সুন্দর একটি উদাহরণ আমরা ব্যবহার করতে পারি যে আন্তর্জাতিক আদালতের কার্যক্রম বা এর মাধ্যমে যে রায় সেটি কি রকম, তাই না? আমরা জানি যে দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে বঙ্গোপসাগরে যে সামুদ্রিক আমাদের যে এলাকা রয়েছে, সেই এলাকার কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নিয়ে একটি দ্বন্দ্ব ছিল। অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলটিকে উভয় রাষ্ট্রই নিজেদের অঞ্চল বলে দাবি করছিল। অর্থাৎ বাংলাদেশের পক্ষেও দাবি ছিল এবং মিয়ানমারের পক্ষেও দাবি ছিল। তো বিভিন্ন সময়ে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়েছে এবং কোনো এখান থেকে কার্যকর সিদ্ধান্ত বা সমাধান দেখতে পাওয়া যায়নি। এরই পরিপ্রেক্ষিতে একসময় আমরা আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়, অর্থাৎ জাতিসংঘের যে শাখাটির কথা বলছি আমরা, এবং সেখানে উভয় রাষ্ট্রই নিজেদের পক্ষে বিভিন্ন দলিল, দস্তাবেজ বা প্রমাণ উপস্থাপন করে এবং আন্তর্জাতিক আদালত সেই বিষয়গুলোকে গভীরভাবে পর্যবেক্ষণের পরে যে রায়টি দিয়েছিলেন সেখানে উল্লেখ করা হয়েছিল যে অঞ্চলটিকে উভয় রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ বা মিয়ানমার নিজেদের অঞ্চল বলে দাবি করছে বঙ্গোপসাগরে, আসলে সেই অঞ্চলটির প্রকৃত মালিক হচ্ছে বাংলাদেশ। তো এই রায়টি প্রদানের মধ্য দিয়ে ওই অঞ্চলে বাংলাদেশের যে অধিকারের বিষয়টি সেটি স্বীকৃতি পেয়েছে এবং এরপরে আমরা জানি যে ওই অঞ্চলে আর মিয়ানমারের হস্তক্ষেপ করার বা ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। সুতরাং এরকম আন্তর্জাতিক অঙ্গনে যদি কোনো বিষয় নিয়ে এক বা একাধিক রাষ্ট্রের মধ্যে বিরোধ থাকে, তাহলে এইটির সমাধানের বিষয়টি আমরা এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দেখতে পাই। অর্থাৎ এর কাজ হচ্ছে বিবাদ বা বিরোধের মীমাংসা করা, পরামর্শ প্রদান করা বিভিন্ন ক্ষেত্রে, ন্যায় বিচার প্রতিষ্ঠার বিষয়, এরকম কাজগুলোকে আমরা আন্তর্জাতিক আদালতের কাজ হিসেবে দেখতে পাই। আর সর্বশেষ যে শাখাটি সেটি হচ্ছে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট মানে হচ্ছে আসলে সম্পাদকীয়, অর্থাৎ সেক্রেটারিয়েট বা সম্পাদক দপ্তর জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ শাখা। এখানে মূলত আমরা একজন সেক্রেটারি জেনারেল দেখতে পাই, কয়েকজন ডেপুটি সেক্রেটারি জেনারেল থাকে, আরও কয়েকজন আন্ডার সেক্রেটারি থাকে এবং প্রায়
মোটামুটি আমরা বলতে পারি যে 4000 মতো কর্মচারী নিয়ে এই সেক্রেটারিয়েট গঠিত। অর্থাৎ সেক্রেটারি জেনারেলকে আমরা এই সংস্থার কার্যনির্বাহী প্রধান হিসেবে দেখতে পাই, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব, এই নামটি আমাদের কাছে আরো বেশি পরিচিত। তো মূলত জাতিসংঘের যিনি সেক্রেটারি থাকেন বা মহাসচিব থাকেন, তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশের মাধ্যমে 5 বছরের জন্য নিযুক্ত হন। তাহলে জাতিসংঘের যিনি মহাসচিব হন, তিনি মূলত নিরাপত্তা পরিষদের সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন বা নিযুক্ত হন, এবং তিনি নিযুক্ত হন কত বছরের জন্য? 5 বছরের জন্য। তো মহাসচিব যিনি বা সেক্রেটারি যিনি, তার প্রধান কাজ হচ্ছে জাতিসংঘের কার্যাবলী সম্পর্কে সাধারণ পরিষদে একটি বার্ষিক রিপোর্ট পেশ করা। বার্ষিক অর্থাৎ 1 বছরে জাতিসংঘের দ্বারা যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বা পরিচালনা করা হয়েছে সেই বিষয় সম্পর্কে সাধারণ পরিষদে একটি তিনি রিপোর্ট পেশ করবেন। তো যেহেতু আমরা শুরুতে বললাম যে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্র হচ্ছে সব রাষ্ট্রই, এটি হচ্ছে একটি কমন প্ল্যাটফর্ম। এখানে সবাইকে ইনফর্ম করা হচ্ছে সেক্রেটারির একটি অন্যতম প্রধান কাজ, এই বাৎসরিক রিপোর্টটি উপস্থাপন করা। তবে কোনো ক্ষেত্রে যদি বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে বা ব্যাহত হওয়ার মতো কোনো ঘটনার উদ্ভব ঘটে, সেই ক্ষেত্রে বিষয়টি জাতিসংঘের মহাসচিব যিনি আছেন, তিনি এটি নিরাপত্তা পরিষদকে ইনফর্ম করেন। মহাসচিব বা সেক্রেটারিয়েট বা সম্পাদকীয় দপ্তরের কাজ বলতে গেলে আমরা এই যে বার্ষিক বিবরণী পেশের একটি কথা বললাম, সেটি একটু হতে পারে। বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে এই সেক্রেটারিয়েটের কাজ আমরা দেখতে পাই, সকল দায় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখতে পাই, কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দেখতে পাই। এরকম ক্ষেত্রে সেক্রেটারিয়েট বা সম্পাদকীয় যে দপ্তর রয়েছে জাতিসংঘের, সেটির বিভিন্নমুখী কাজ আমরা দেখতে পাই। সুতরাং সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট, এই 6টি প্রধান শাখার মাধ্যমে যে মহান লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে 1945 সালের 24শে অক্টোবর শান্তি শৃঙ্খলার জন্য জাতিসংঘের জন্ম হয়েছিল, অদ্যাবধি সেই দায়িত্বগুলো জাতিসংঘ এই সংস্থাগুলো, এই শাখাগুলোর মাধ্যমে মূলত পালন করে চলেছে। তবে আমরা যেমনটা উল্লেখ করেছিলাম যে এর পাশাপাশি সহযোগী কিছু অঙ্গ সংগঠন আছে, তাই না? অনেক আছে, আসলে কিছু না, অনেক আছে। তবে আমরা আমাদের কাছে সর্বাধিক পরিচিত যে নামগুলি, একটি হতে পারে ILO, আমরা শুনে থাকতে পারি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। তো মূলত আন্তর্জাতিক পর্যায়ে শ্রমিকদের মজুরি, কাজের সময়, কাজের শর্ত, নিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ইত্যাদি বিষয়গুলো নির্ধারণ করে থাকে। অর্থাৎ ILOর মাধ্যমে আমরা শ্রমজীবী বা মেহনতি মানুষ গোটা পৃথিবীব্যাপী যে দেখি, তাদের যাবতীয় অধিকার সংরক্ষণের বিষয়টি জাতিসংঘের সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে ILOর মাধ্যমে আমরা পরিচালিত হতে দেখি। আরেকটি থাকতে পারে খুবই পরিচিত, সেটি হচ্ছে ইউনেস্কো, তাই না? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আশা করি আমরা এই নামটি কম বেশি সবাই শুনেছি, ইউনেস্কো। তো এটিও জাতিসংঘের একটি মূলত সহযোগী অঙ্গ সংগঠন, এবং এটি মূলত জ্ঞান বিজ্ঞানের বিশ্বের কল্যাণ সাধনের জন্য কাজ করে। অর্থাৎ বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে, অর্থাৎ জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলো আছে, এগুলোর মধ্যে শিক্ষা, বিজ্ঞান বা সংস্কৃতি উন্নয়ন বিষয়ক বিষয়গুলোকে নিয়ে এখানে কাজ করা হয়। এর পাশাপাশি আমরা আরো একটি
আমাদের পরিচিত সহযোগী অঙ্গ সংগঠনের কথা উল্লেখ করতে পারি, সেগুলি হচ্ছে WHO, তাই না, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আসলে এই সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো আছে এগুলোর নামগুলো একটু যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু বুঝতে পারি যে আসলে এই সহযোগী অঙ্গ সংগঠনগুলোর কাজগুলো আসলে কি। অর্থাৎ যখন আমরা বললাম ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তো নিঃসন্দেহে শ্রমিক বা শ্রমজীবী মানুষের সাথে এইটির কার্যক্রম। বা যখন আমরা বললাম যে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক, তাই না, শিক্ষা, বিজ্ঞান, কালচারাল অর্গানাইজেশন, সংস্কৃতি বিষয়ক, তাহলে এই নামগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু কিছু বিষয় কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন আমরা তৃতীয়টি উল্লেখ করেছি WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তো নিঃসন্দেহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ কি হবে? এই সংস্থার কাজ হবে চিকিৎসা বিজ্ঞানে মূলত, বা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট কার্যক্রম। অর্থাৎ বিভিন্ন যে অসুখ বিসুখ বা রোগবালাই যার দ্বারা মানুষ আক্রান্ত হয় বা আক্রান্ত হচ্ছে, কিংবা অদূর ভবিষ্যতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম বিষয়গুলো নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কার্যকর কর্মসূচি পরিচালনা করা এই সংস্থার অন্যতম প্রধান কাজ। অর্থাৎ WHOর মাধ্যমে আমরা গোটা পৃথিবীব্যাপী মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে আমরা দেখি। আরেকটি খুব পরিচিত সহযোগী অঙ্গ সংগঠনের কথা আমরা বলি, সেটি হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। একটু খেয়াল করো, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা। খুব সাধারণভাবে যদি আমরা বলি তাহলে মূলত পৃথিবীব্যাপী মানুষের খাদ্যের যে যোগান, এইটি ফুলফিল করার লক্ষ্যে ওয়ার্ল্ড ওয়াইড কৃষিকাজে যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হতে পারে, কৃষি বিষয়ে গবেষণা হতে পারে, কিংবা বৈজ্ঞানিক পদ্ধতির প্রচলন ঘটিয়ে খাদ্য এবং কৃষির ক্ষেত্রে মানুষকে কার্যকর সেবা প্রদান করাই হচ্ছে এই সংস্থার লক্ষ্য বা উদ্দেশ্য। অর্থাৎ প্রতিনিয়তই যদি আমরা বলি যে কৃষি ক্ষেত্রে এই যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য যুগোপযোগী যে মেথডগুলো আছে বা কলা কৌশলগুলো আছে সেগুলো সকল রাষ্ট্রের কাছে পৌঁছে দেয়া, তুলে ধরা, সেগুলোর বাস্তবায়ন ঘটানোই হচ্ছে FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই ধরনের সংস্থার কাজ। আর আরেকটি সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে যেটির কথা একেবারে না বললেই নয়, এটি বলেই আমরা চেষ্টা করব শেষ করার, যদিও আরো বেশ অনেকগুলো সহযোগী অঙ্গ সংগঠন ছিল। সেটা হচ্ছে ইউনিসেফ, তাই না, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। তো এটি হচ্ছে আসলে আন্তর্জাতিক শিশু তহবিল। শিশুদের মঙ্গল সাধন করা, স্বাস্থ্য, পুষ্টি, প্রাথমিক শিক্ষা, পল্লী অঞ্চলে পানি সরবরাহ, পাকা পায়খানা নির্মাণ ইত্যাদি বিভিন্ন প্রকার কাজে সাহায্য সহযোগিতা করে থাকে এটি। তো ইউনিসেফের মাধ্যমে আমরা মূলত শিশুদের সাথে সংশ্লিষ্ট যে ভ্যাকসিনেশন কর্মসূচি হতে পারে, তাই না, সুপেয় পানি সরবরাহের বিষয় হতে পারে, পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ঘটানোর ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ শিশুদের সাথে সংশ্লিষ্ট যাবতীয় যে কার্যক্রম রয়েছে এগুলো আমরা এই ইউনিসেফের মাধ্যমে দেখতে পাই। সুতরাং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ভূমিকা বলতে গেলে আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিয়েছি, জাতিসংঘের জন্মটা আসলে কিভাবে হয়েছে, তারপর হয়তো এর প্রধান 6টি শাখার কথা আমরা বললাম, যে প্রধান 6টি শাখার মাধ্যমে জাতিসংঘ তার মূল কাজগুলো করছে: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, OC পরিষদ, আন্তর্জাতিক আদালত এবং সেক্রেটারিয়েট। আমরা
শুধুমাত্র উল্লেখ করেছি জাতিসংঘের প্রধান কাজগুলো কীরকম। এই 6টি প্রধান শাখার গঠন বা এর কাজগুলো কীরকম, এর পাশাপাশি আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এই 6টি শাখার পাশাপাশি জাতিসংঘের বেশ কিছু সহযোগী অঙ্গ সংগঠন রয়েছে, যার মাধ্যমে জাতিসংঘ তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করে। সহযোগী অঙ্গ সংগঠনের মধ্যে আমরা মোস্ট পপুলার যেগুলো, এরকম কয়েকটা মাত্র আমরা বলেছি। পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমরা বই থেকে দেখে নিতে পারবা। অর্থাৎ আইএলও, ইউনেস্কো, WHO, FAO বা ইউনিসেফ। তো মূলত এই প্রধান 6টি শাখা এবং সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এগুলোর মাধ্যমেই জাতিসংঘ তার যে লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটি প্রতিনিয়ত পূরণ করে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যে ধারাবাহিকতা সেটিকে অব্যাহত রেখেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।